সন্ধ্যাবেলায় বসলাম একটা ভিডিও করার উদ্দেশ্য নিয়ে। এখন তো এমন কোনো কাজ টাজ নেই, বসে আছি, বসে বসে ভাবছি যে কি করা। দেশ নিয়ে সবাই যেমন চিন্তা করে, আমিও একজন দেশের মানুষ। দেশের এই যে পরিস্থিতি বর্তমানে চলছে, এর মধ্যে এক এক দিন এক এক রকম খবর, এক এক রকম কথাবার্তা শুনছি, আর ভাবছি যে শেষ বেশ আমরা কোন দিকে যাচ্ছি আর কি পর্যায়ে যে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না। আর বোঝাবুঝির আর কি, আমাদের তো বোঝাবুঝির দিন শেষ। আমাদের বয়স হয়ে গেছে, আর কয়দিন বা আছি। এখন দেশ স্বাধীন হওয়ার পরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশটা পাকিস্তানিদের পাকিস্তানিদের বলি কেন, আমরাও তো পাকিস্তানি। আমাদের পাকিস্তানে জন্ম, পাকিস্তানে বড় হয়ে ওঠা, তা আমরা তো পাকিস্তানি ছিলাম। তা আমরা বাংলাদেশি হলাম কখন? 52 সালে যখন ভাষা নিয়ে ঝামেলাটা হলো, তখন থেকে আমাদের ভিতরে একটা ওই আলাদা হওয়ার একটা মানসিকতা তৈরি হলো। আর এই মানসিকতাকে ভর করে ইন্ডিয়াও দেখলো যে পাকিস্তানের তো দুটো হাত, দুই সাইডে। তো এখন একটাকে যদি মুছিড়ে চুছিড়ে মোটামুটি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আর এই দুই হাতের দুই থাপ্পড় আর খাওয়া লাগবে না। এক সাইডের হাত তো অকেজু করে ফেলতে পারলে, আর এক হাত দিয়ে করে তো ওদের সঙ্গে তখন লড়াটা যাবে। পাকিস্তান দুই সাইডে দুইটো, মধ্যিখানে ভারত। এখন দুই দিক থেকে চড় পড়লে ভারতের তো সমস্যা। একদিক থেকে চড় পড়লে একদিকে খেয়াল করা যায়, দুই দিক থেকে দুইজনে যদি থাপড়ায় তাহলে তো সমস্যা না। তো এখন ইন্ডিয়া তো চালাক জিনিস, তো বোঝে সব। তোরা বুঝিয়ে বুঝিয়ে যা হোক লম্বা চওড়া চিন্তা করে ধীরে ধীরে মানে আর কি আমাদের সাইজ করা যায় কীভাবে, মাথায় আমাদের সব ঢুকিয়ে দিল যে মাথায় তো ওরা এসে সরাসরি ঢুকায়নি, ঢুকাইছে আমাদের মানে দেশের সব কী বলে, আমাদের দেশের যে রাজনীতিবিদ এনারাই। এনাদের মধ্যে ভাসানীর সাহেবের তো চিন্তা ভাবনা ছিল একরকম। ভাসানীর রাজনৈতিক দল থেকে বেরিয়ে এসে তো আওয়ামী লীগের জন্ম হলো। এখন এই আওয়ামী লীগের যিনি মানে মোড়ল হিসেবে যিনি মানে বেশ জেগে বসলেন, এবং তিনি মোটামুটি তখন হাঁক ডাক অনেক শেখ মুজিব, পরবর্তীতে উনি বঙ্গবন্ধু টন্ধু এবং হাজার বছরের বিশেষ বাঙালি, যেমন হাজার বছরের মির্জাফর। এই তো হাজার বছর গেল, মানুষ মির্জাফরকে গালি দিতে থাকবে, সেই যতদিনের ইতিহাস মানুষের মধ্যে ফাঁক খাবে ততদিন গালি দিতে থাকবে। শেখ মুজিব মহামানব, কৃতি সন্তান বাঙালির ঘরের, তো উনিও তো খেলা খেললেন একটা। উনি ঘুরাই ঘুরেই চাচ্ছিলেন পাকিস্তানের যে একটা বৈষম্য নীতি চালিয়ে আসছিল পাকিস্তান, সেটার মধ্য থেকে উনি একটু বাঙালিদের স্বাতন্ত্র্যবোধ, স্বতন্ত্র চিন্তা ভাবনার জায়গাগুলো উনি পরিষ্কার করে আওড়াতেন, বলতেন, আমরা শুনতাম। ওনার মিটিং টিটিংয়ে যাওয়া হতো আমাদের সেই পাকিস্তান বিয়েটা। আমরা তখন তো ছাত্রপাত্র, ওনারা মোটামুটি বয়স তখন তো বেশ হয়েছে। তখন থেকে আর কি ওই ছাত্র জীবনে তখন তো অত মাথা মগজে ছিল না খুব বেশি কিছু।
রাজনীতি তো বোঝার কথাও না, এখনো বুঝি না। এখন এই রাজনীতির কথাই সন্ধ্যেবেলা বুঝি বলতে শুরু করলাম কেন? আর আপনারা বা আমার এই ভিডিও বুঝে বুঝে শুনবেন বা দেখবেন কেন? এটা ওই মানে দেশের যখন একটা ঝামেলা চলতে থাকে, দেশের নাগরিক এবং দেশের প্রতি যাদের একটু ভালোবাসা আছে তারা দেশের সুখ দুঃখ নিয়ে তো চিন্তা করবেই। রাজনীতিবিদরা অনেক বোঝেন, অনেক কিছু করেন, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো রাজনৈতিক মানে প্ল্যাটফর্ম দেখলাম, এনাদের সব বড় কর্তারা বড় বড় পকেট, বড় বড় থলে নিয়ে এনারা সওদা করেন সাধারণ পিপুলদের পুঁজি করে, রাজনৈতিক ব্যবসা করে এরা মোটামুটি নিজেরা নিজেরা গুছিয়ে ওঠেন। এই গোছাগুছি ব্যাপার। আর ওই চেয়ারটা যতক্ষণ আগে ধরে বসে থাকা যায়, সেই মুজিবও তো চাইছিল যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি ছড়ি ঘোরাবেন, আর উনি যেমনি বলবেন দেশের লোক তেমন করে নাচতে হবে, আমরা সব বাদর ছাড়া, আর উনি আমাদের গলায় দড়ি বেঁধে ছড়ি ঘোরাবেন, নাচাবেন। তো এইভাবে তো চলে না। সেখানে একটা ঘটনা ঘটেই যায়। সব বাঁদর তার সমান বাঁদর না। বাঁদরের মধ্যে ধরেন একটা ওই যে কী বলে ডালি, এক মানে খুব পেয়ারা বাঁদর। তো এই বাঁদর, এরকম বাঁদর আরও কতগুলো মিলে ঝিলে ওনারা তো মোটামুটি সাইজ করে দিল। হ্যাঁ, সাইজ করে দেওয়ার পরে যা হওয়ার তা হয় আর কি। কোনো কিছু ঘটনা ঘটলে এটা তো একটা হ্যাবাজাট একটা কিছু তৈরি হয়ে যায়। হ্যাবাজাট সে ঝঞ্ঝাটগুলো তখন তৈরি হলো, তার মধ্যে দিয়ে এই গোতাগতি ঠেলাঠেলির মধ্যে দিয়ে ধরেন এই জিয়াউর রহমান আসলেন প্রথম বাংলাদেশের জন্ম হওয়ার পরে। শেখ মুজিব মোটামুটি ৭৫ সাল পর্যন্ত এক স্টাইলে তো উনি এগোচ্ছিলেন যে উনি মরার আগ পর্যন্ত আর ওই চেয়ার থেকে নামবেন না। বাক্সাল টাক্সাল এই সমস্ত বিভিন্ন রাজনীতি তো বুঝি না, রাজনীতি বুঝি না যেমন ওই যতটুকু আর কি। আর 10 জনে যেমন বসে, মানে ওই চায়ের দোকানে বসে সবাই যেমন আমরা সব রাজনীতিবিদ হয়ে যায়। চায়ের দোকানে বললাম সবাই মিলে হ্যাঁ এই একজন বলছে, ও একজন বলছে, এই তো ওই রকম আর কি রাজনীতি, বুঝলেন? যাই হোক, শেখ মুজিব তো গেল। এখন আমি চিন্তা করি এই শালা এই দুনিয়ায় যে যেমন কর্ম করে তার সেভাবেই মোটামুটি কাজ পরিষ্কার হয়ে যায়। দেখেন, চিন্তা করে দেখেন, এই যে বাংলাদেশের জন্ম দিতে গিয়ে ইন্দিরা গান্ধী যে খেলাগুলো খেললো, তারপরে ইন্দিরা গান্ধী তখন কি বলে ইন্ডিয়ায় ওই নকশাল আন্দোলন চলছিল। নকশাল আন্দোলনকে কেন্দ্র করে উনি তো প্রচুর, মানে আমি তো নিজেই দেখছি, যুদ্ধের সময় তো মুক্তিযুদ্ধে ছিলাম, তো ইন্ডিয়ার মধ্যে ঢুকতাম বেরোতাম, এইভাবে তো চলতো। তখন দেখছি যে এক এক এলাকা ঘিরে ইন্দিরা গান্ধী ওই করতো নকশালিদের ধরার জন্যে, ইয়াং যেসব ধরতো, ধরে একদম পরিষ্কার, এদের কোনো আর খোঁজ পাওয়া যেত না। এদের পরিবারের লোকজন ওই উঠিয়ে নিয়ে যাওয়া, মানে সিআরপিএ দিয়ে ঘিরে উঠিয়ে নিয়ে গেল, মানে হয়ে গেল। তো শেখ মুজিবও পরবর্তীতে স্টাইল তৈরি করলেন, রক্ষী বাহিনী করলেন। রক্ষী বাহিনী ঘুরে উনি ওনার মতের বাইরের যেসব যারাই থাক, আমার ধরেন আমি ব্যক্তিগতভাবে ওই ভাষার ন্যাপ করে ছাত্র জীবন পার করার পরে তো চাকরি বাকরি করছিলাম, একটা ছোটোখাটো মাস্টারি করতাম। তো তার মধ্যে দিয়ে শুরু হলো ৭১-এর যুদ্ধ টুদ্ধ, যুদ্ধে গেলাম, ফিরে আসলাম। ফিরে আসার পরে তুই যে গায়ে গন্ধ আছে যে বাম রাজনীতি মুজিব বাহিনীর সঙ্গে যায় না, তো তাহলে এদেরকে একটু পরিষ্কার করা দরকার। তো পরিষ্কার করবে তার জন্য তো ওই রক্ষী বাহিনী রক্ষী করবে, এটা খতম করবে, এইটি তো
বোঝাই মুশকিল। যাই হোক, রক্ষে ওনারে করার কথা ছিল আর আমাদের খতম করার কথা ছিল। আমরা ঠিক বাংলাদেশ যেভাবে আমরা স্বাধীন হওয়ার পরে যেভাবে চেয়েছিলাম সেভাবে তো হচ্ছে না। উনি ওনার স্টাইলে উনি যা মনে করছেন তাই করছেন। এবারে মানে স্বৈরাচার বা মানে কি বলে ওটা কি বলে, ওই জমিদার প্রধানত ব্রিটিশ পিরিয়ডে জমিদাররা যা করে তাই প্রজাদের তা মানতেই হয়, নাহলে তো ভীষণ কপালের দুর্গতি। যাই হোক, এ তো লম্বা চড়া ইতিহাস, লম্বা চড়া কাহিনী। তো যাই হোক, ওই যে কি বলছিলাম, ওই কি বলে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী উনি তো মোটামুটি প্রচুর মারলেন টানলেন। হ্যাঁ, তার এদিকে বাংলাদেশ স্বাধীনের পরে শেখ মুজিবও মোটামুটি রক্ষী বাড়ি টাইনি দিয়ে মানে ও বেশ প্রচুর বেড়েছে। মোটাই নিয়ে যে গেছে আর খোঁজ হয়নি এরকম। মানে ওই ইন্দিরা গান্ধীর স্টাইলে দেখেন এই ভুট্টোটা, পাকিস্তানের ভুট্টো, এই ভুট্টো যদি ব্যাগড়া দিয়ে তখন যাই হোক বাংলাদেশের মানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। তারপর সংসদটা গল্প করতে দিলে কি হতো ও সংসদ টিকুক না টিকুক সেটা পরে করা না। ভুট্টো করসপেরেসি করে চাল চেলে টেলে মোটামুটি আর্মি এই একান্ত আসবে। তো আর্মির শাসন হওয়ার পরে তো যা হওয়ার তো হলো। এখন এই ভুট্টোর যে কুট চাল দিয়ে সরাসরি আর খুব বেশি মানুষ মারার ব্যাপারে যায়নি। কিন্তু ইন্দিরা গান্ধী কি ছিল, ইন্দিরা গান্ধী শেখ মুজিব কি ছিল, আবার আমাদের দেখেন এই যে জিয়াউর রহমান, উনিও কিন্তু অনেক আর্মি অবসর ওটার মতের বাইরে যেগুলো ফিনিশ করে দিয়েছে। ওই একটা সামনে দেখাতে বিচারা কট পার্সল টার্সল সব কেটে করে। মানে আমি বলতে চাচ্ছি যেটা, যে যেভাবে যে পথে নামবে, যার মানসিকতা যত নিম্নমানের হবে, নিকৃষ্ট মানের হবে, আপনি যদি মানুষ হত্যাকারী হন, মানুষ হত্যাকারীর মদতদাতা হন, তো আপনার পরিণতি যেটা হবে সেটা তো পৃথিবীব্যাপী তো ইতিহাস আছে। ইতিহাস তো আমরা পড়তেও চাই না, বুঝতেও চাই না, শুনিও তো এটা মানে আমল করি। মানে এটা ইতিহাস যে মানে জীবন চলার পথে পিছনে যে এগুলা একটু করতে হয়, তাহলে হয় কি নিজেদের চলার পথটা ভুল ভ্রান্তিগুলো একটু কম হয়। আমরা তো ওগুলো কেউ ধার ধারি না, রাজনীতিবিদরাও না, আর আমরা তো সাধারণ পাবলিক, আমাদের ভিতরে তো ওইসব বোধ বুদ্ধি কম। তা যাই হোক, এখন ইন্দিরা গান্ধীর মানে ওই ভুট্টোর পরিণতিটা বলি। ভুট্টো খুব বেশি মানে মানুষ মারেনি, তারপরেও তার এর জন্যে তো এইসব হলো। পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার পিছনে ভুট্টোর যে কুটচাল এবং আর্মি শাসন, এগুলো একটা দায়ী। তারপর তারা যা করলো আমাদের এগুলো তো সবাই কম বেশি জানি। আর ইন্দিরা গান্ধী ওই যে করলো নকশাল টকশাল একদম মেয়েরে পরিষ্কার করে এটা নিষ্কণ্টক করলো। দেখেন, আল্লাহর বাদ দুনিয়ার বাদ। ভুট্টো বলল ওই পাক আর্মিদের মানে এ কলে পড়ে জেল খাটলো, জেলে টর্চার হলো, তারপরে আজ মরা করে তারপর ফাঁসিতে ঝুলাইয়ে ফেরিস হয়ে গেল, ভুট্টো পর্ব শেষ। ইন্দিরা গান্ধী তো প্রচুর বেড়েছে। তারপর ওই যে শিখদের দমন করতে যেয়েও অনেক শিখ মেরেছে, নকশাল দমন করতে গিয়ে প্রচুর করেছে। ইন্দিরা গান্ধী খুব গ্রেট নেতা। আরে বাবা, তুমি গ্রেট হওয়া যাই হও, আল্লাহর ওখানে ঠিক হিসাবপত্রগুলো। ইন্দিরা গান্ধীকে দেন না একদম একেবারে ব্রাশ ফায়ার করে দেহ রক্ষী। তোর দেহকে রক্ষা করবি, সেই তোর দেহকে মোটামুটি পাঠিয়ে দিলে একদম যারা করে। আর এই
শেখ মুজিব উনি নিজেকে রক্ষা করবেন বলে উনি রক্ষী হয়, ওনাকে রক্ষা করবে। আরে বাবা, তুই যা পাপ করছিস, তুই যা ঝামেলা পাকাচ্ছিস, তা আল্লাহ তোরে রক্ষে করা মালিক, এ ওভারটেক করে তুই নিজেকে রক্ষী করার জন্য রক্ষী বাহিনী খাওয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি আনলি, জনগণে পড়ে তোর বাবার পয়সা, গুলি টুলি করলে লাগবে না। এত ভয় কেন? রাজনীতি করবি বুক চিতিয়ে, জনগণের তুই প্রিয় একজন মানুষ, তা তুই জনগণের মধ্যে বুক চিতিয়ে বেড়াবি, ভয়। রক্ষী বাহিনীকে রক্ষী করার কাজ আল্লাহ যদি মোটামুটি সাইজ করে দেয় যে কোনো রক্ষী বাহিনীর টান ধরে না, তো হয়ে গেল ওই গোষ্ঠীর অর্ধেক পরিষ্কার। তারপরেও আমরা বাঙালি তো ভেজা হয়ে যায়, আমরা আবার ঘুরে ফিরি সেই কুলাঙ্কার বীজ দুটো আল্লাহ রেখে দেবে। তাহলে বাঙালি তোরা 12টা বেশি, তো তো আসলেই বল, তোরা একজন আরেকজনের ভালো চাস নি, তোরা কল্যাণকর কাজ করার থেকে অকল্যাণ কাজের মধ্যে থাকিস বেশি। তোরা খাদ্যে ভেজাল দেওয়ার থেকে শুরু করি যত অপকর্ম আছে বাঙালি। আমি যদিও মানে এইসব অপকর্মের বাইরে থাকার যদি চেষ্টা করি, লড়াইটা করি, এরকম আসবো বাঙালি আছে, কিন্তু তার মধ্যে ওই এই রাজনৈতিক নেতাগুলো দেখেন, এদের চরিত্রগুলো দেখেন। এই যে একটা দেশের এই যে একটা এই রোজ সাহেবের মতন একজন লোক আসলো, সে ও লোকের মোটামুটি পৃথিবী ব্যাপী একটা সুখ্যাতি আছে। উনি মোটামুটি ও আমার যে কালকে ক্ষমতা দেয়, আমরা ইলেকশন করে কেউ বাঁচায় বস। আরে বাবা, অনেক দিন রক্ত খাওয়া হয়নি, সার পোকা এটা খায় কি মানুষের গায়ে রক্ত। আর এই রাজনীতি আমাদের বাংলাদেশ বা স্বাধীন হওয়ার পরে যেরকম রাজনৈতিক নেতাদের পর্যন্ত পেয়েছি, কিন্তু সার পোকার মতো রক্ত, সুযোগ পেলিয়ে রক্ত চুষি খাবে, আপনার আমার গান রক্ত চুষি খাবে, টাকা পয়সা পাঠাবে, সংবাদ একদম একেবারে এরা যে চেটে বুঝে সবসময় আরাম খেতেই আছে। লাজ লজ্জা নেই। যদি একটু থাকতো এরা এত লোক হয়ে সাহেব এসছে, কদিন থাকবে, যাবে বলছে তো, আর না যায় বুড়ো জিনিস এই চুরাই ভয়, তো কি কাজ আছে এখানে চেয়ারে বুঝে, চেয়ারে তো জনগণ, এই আমাদের এই যে তরুণ সমাজ, এরাই তো এতদিন বিএনপি তোমাদের মাঝে অনেকজন, তোমাদের অনেক লস হয়েছে, অনেক তোমাদের যে কর্মীগুলো এরা যে এখন যে চাঁদাবাজি এটা সেটা করতে আওয়ামী লীগের তোমাদের তফাৎ কোথায়? হ্যাঁ, তফাৎ আছে? জোর করে বলার মতন মুখ আছে তোমাদের? কিছু নেই। ওই যে আওয়ামী লীগ একচেটিয়া ভাবে করছিল, এখন তোমরা ক্ষমতায় গেলে একচেটিয়া ভাবেই ওরকম করবা, তার তো আলামত তো দেশের লোক বুঝতে পারছে। আমি বললি এ বুড়ো বেরিয়ে বুঝে এ রাজনীতি বিরাট বুঝে হয়েছে। আরে বাবু, তো এইসব ঝামেলা পাকাচ্ছ, তাই বিএনপির দলের বলে চাঁদাবাজি হচ্ছে এখানে ওখানে। আরে বাবা, এটা এতদিন কিন্তু গুটি ছিল, আমি যতদিন ছিল ততদিন পর্যন্ত কিন্তু অমুক ভাই অমুক নেতা বিরাট কাজই হলে। আরে বা দেশের গঠনমূলক কোনো চিন্তা ভাবনা নেই, এক এক এলাকায় ক্ষমতার জোর, লাঠিবাজির জোর, অস্ত্রের জোর, যে যা কি হবে এইসব ভজ ঘটনি চিন্তা ভাবনা করতে করতে সন্ধে পার করছি। তাই একটা বুঝে বুঝে গল্প করায় সময় পার করায়, এই সময় পার করলাম। এখন আবার কালকে গতকাল সেনাপ্রধান উনি তো ত্যক্ত বিরক্ত মনে হল, উনি তো যা যা বললেন তা নিয়ে তো এক একজনের এক এক রকম অ্যানালিসিস শুরু হয়ে গেছে। এটা আবার কদিন চলে দেখি, এরপরে আবার কি সিনেমা আসে সামনে দেখা যাকে, এই বসে বসে এইসব দেখা শোনা, মনের মধ্যে যেসব কথা তোলপাড় করে যায়, মাথার মধ্যে গুজগুজ করে, সেইগুলো নিয়ে কিছু কথাবার্তা বলা, এই গপ্প করা, মানে কাজ তো নেই।
কাজ তো নেই, কাজ কইবার। তা আমার অবস্থা তাই বললেন। বলি বলি ভিডিও করার কাজ শিখছিলাম, ফটোগ্রাফার মানুষ, ফটো টটো করা একটা ক্রিয়েটিভিটি কাজ, এগুলা আমার ভিতরে কাজ। ফটোগ্রাফার হিসেবে যাই হোক 2 পয়সা কামিয়েছি, পরিশ্রম করেছি, একটা দিন গেছে। ফটোগ্রাফিটার কোনো ইয়েই নেই, ফটোগ্রাফির দিন শেষ, আমারও ব্যবসা বাণিজ্য শেষ, বসে আছি, পুরো বয়স কাটাচ্ছি। তো ওই ভিডিও করতে ভালো লাগে তো না, ফটোগ্রাফ আগে লোককে মানুষ বসিয়ে ফটোগ্রাফ, এখন ওই নিজের ফটো নিজে তুলি, নিজেই নিজেই ওই নাটক করি, নিজেই ওই একটা প্রধান কেন্দ্রীয় চরিত্র হিসেবে আপনাদের সামনে বসে বসে গল্প করি। তা নেন, ভালো থাকে, আবার কথা হবে, আবার গল্প হবে। আল্লাহ হাফিজ।